হ্যালো স্টুডেন্টস, আশা করি ফার্স্ট চ্যাপ্টারটা সবার কমপ্লিট হয়ে গেছে আর সেকেন্ড চ্যাপ্টারের পিডিএফটা সবাই পেয়ে গেছিস। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করব। তো আগের চ্যাপ্টারের যেটা একটা প্রবলেমসের পিডিএফ দিয়েছিলাম ওটা সবাই একটু দেখে নিস। আর প্র্যাকটিস সেটটা তো আশা করি সবার হয়ে গেছে। তো আমরা এই চ্যাপ্টারটা পড়ার পরে এই চ্যাপ্টার থেকেও প্র্যাকটিস সেট করবো, ঠিক আছে? তাহলে আজকে চ্যাপ্টারটা শুরু করি। আজকে যে চ্যাপ্টারটা সেটার নাম হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্র। আমরা আগের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী সবাই পড়েছি। আজকে যেটা করব সেটা হলো স্থির তড়িৎ ক্ষেত্র। স্থির তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলে, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যেমন মহাকর্ষ ক্ষেত্র আমরা সেমিস্টার 1 বা 2 তে পড়েছিলাম, ক্লাস 11-এ। তা ওখানে যা যা বৈশিষ্ট্য ছিল এখানেও একই বৈশিষ্ট্যগুলি ধরা পড়বে, কিছু আলাদা আছে। আচ্ছা, স্থির তড়িৎ ক্ষেত্রে আমি পিডিএফটা যেহেতু তোদের দিয়েছিলাম, তা সবার আশা করি পিডিএফটা নোট ডাউন হয়ে গেছে। আমি একটু পিডিএফটা ধরে ধরে আলোচনা করবো, ঠিক আছে? তোরা একটু পিডিএফটা দেখে দেখে যদি ভিডিওগুলো দেখিস তাহলে সবারই বুঝতে কিন্তু সুবিধা হবে। আমি একটু বলছি, তোরা একটু শুনে রাখ। যে এটা তো আমরা জানি যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, আমরা প্রত্যেকেই জানি এটা। যে সম আধানের মধ্যে হয় সম আধান, এদের মধ্যে বিকর্ষণ হয়, আর বিপরীত আধানের মধ্যে আকর্ষণ হয়। এবার প্রশ্ন হলো বিপরীত আধানের মধ্যে আকর্ষণ। এবার প্রশ্ন হলো যে কতটা আকর্ষণ হয়, মানে কি পরিমাণ আকর্ষণ হয়। যেমন দোকানে যখন আমরা কিছু কিনতে যাই তখন আমাদের বলে যে এইরকম একটা ভালো মোবাইল ফোন এসেছে দোকানে, বিভিন্ন কোম্পানির, যখন আমাদের দোকানদার দেখানোর চেষ্টা করে, তো সবার শেষে কিন্তু আমরা সব ফিচার্স শোনার পরে লাস্টে কিন্তু আমরা একটা কথা অবশ্যই জিজ্ঞেস করি যে কত দাম, তাই না? ঠিক একইভাবে ফিজিক্সের ক্ষেত্রেও তাই। যখনই কোনো নতুন রাশি তৈরি হয় বা উৎপন্ন হয় বা কেউ আবিষ্কার করে, তার পরবর্তীতে কিন্তু সেই রাশির পরিমাণের উপর আমরা জোর দিই এবং সায়েন্টিস্টরা কিন্তু পরিমাণ জানতে চায়। আর সেই পরিমাণ জানানো হয়ে গেলে তবেই সেই রাশির কিন্তু প্রাধান্যতা বেশি। ঠিক একইভাবে আমাদেরও তাই, যে আমরা জানি যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিকর্ষণ বল প্রয়োগ করে, আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ বল প্রয়োগ করে। এবার এই বলের পরিমাণ কত, সেইখান থেকেই আমাদের আজকের চ্যাপ্টারের সূত্রপাত, যাকে আমরা বলি স্থির তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? তা পরের পয়েন্টে যেটা লেখা আছে তোরা একটু খেয়াল কর। বিজ্ঞানী চার্লস অগাস্টিন ডি কুলম্ব, অবশ্যই মনে রাখবি, চার্লস অগাস্টিন ডি কুলম্ব। আচ্ছা, সাল সাল ছিল 1785, 1785। কোনো কোনো বইতে হয়তো তোরা 1784 সাল দেখতে পাবি। যাক, মোর অর লেস ওই 1784 থেকে 85 এই টাইমের মধ্যে এই কুলম্ব আমাদের ওই তড়িৎ আধানের মধ্যবর্তী যে আকর্ষণ আর বিকর্ষণ বল, এই যে আকর্ষণ আর বিকর্ষণ বল, এর পরিমাণটা কিন্তু ব্যাখ্যা করেছিল। আচ্ছা, ব্যাখ্যা করার আগে কুলম্ব বলেছিল যে আমাদের যদি ধনাত্মক আর ধনাত্মক হয় তাহলে তাদের মধ্যে হবে বিকর্ষণ, যেহেতু সম আধান। যদি ঋণাত্মক আর ঋণাত্মক হয় তাহলে হবে বিকর্ষণ। যদি ধনাত্মক এবং ঋণাত্মক হয় তাহলে হবে আকর্ষণ, আর যদি ঋণাত্মক আর ধনাত্মক হয় তাহলে হবে আকর্ষণ। তাই এইভাবে প্রথম আর দ্বিতীয় আধানগুলির মধ্যে বল প্রযুক্ত হয়। এই বল সংক্রান্ত যে সূত্র, তাকে আমরা বলি কুলম্বের সূত্র, যেটা পিডিএফ এর মধ্যে লেখা আছে। আমি শুধু স্টেটমেন্টটা পড়ে শোনাচ্ছি, তোরা একটু শুনবি, বাকিটা তো পিডিএফ থেকে নোট করতেই পারবি তোরা। বলা হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, তাহলে স্থির বিন্দু আধান, দুটি স্থির, প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাই একদম মন দিয়ে সবাই শুনবি। স্থির বিন্দু আধান, বিস্তৃত আধান বলা হয়নি, প্রথম কথা হচ্ছে এটা। আর স্থির বলা আছে মানে গতিশীল হবে না, যেহেতু আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর আন্ডারে আছি, মানে স্থির তড়িতের আন্ডারে আছি, তাই এখানে আধানের গতিশীলতার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক। আমরা ধরে নিচ্ছি দুটো আধান আছে, এখানে একটা আধান আর কিছুটা দূরত্বে এখানে একটা আধান, যেখানে Q1 এখানে Q2। যদি এটা একই প্রকৃতির হয় তাহলে বিকর্ষণ হবে, আর যদি বিপরীত প্রকৃতির হয় তাহলে আকর্ষণ হবে। এদের দূরত্ব r, এটা r দূরত্বে আছে।
পরস্পর থেকে আর দূরত্বে আছে, এবং অবশ্যই বিন্দু আধান এবং অবশ্যই স্থির। বলেছে দুটি বিন্দু আধান স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানের পরিমাণের গুণফলের সমানুপাতিক। যদি এদের মধ্যবর্তী বল এফ হয়, বলেছে পরিমাণের গুণফলের সমানুপাতিক, মানে Q1 ইন্টু Q2, এবং তাদের দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। তার দূরত্ব যদি আর হয় তাহলে এ প্রপোর্শনাল টু 1 বাই দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক, তাহলে 1/r² হবে। বোঝা গেল? আচ্ছা, স্টার মার্ক দিয়ে কি লেখা আছে, যে এই বল আধানের কেন্দ্র সংযোজক রেখা বরাবর ক্রিয়াশীল। তার মানে এমন কোনোদিনই হবে না যে এখানে ধরে নিচ্ছি একটা আধান আর এখানে একটা আধান, কেন্দ্র সংযোগ, এটা +Q1, এটা -Q2, এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, এমন কোনোদিনই হবে না যে এখান থেকে এই বরাবর আকর্ষণ বা বিকর্ষণ বল চলে গেল এই বরাবর, এই বরাবর আকর্ষণ বিকর্ষণ না যাবে না, এই বরাবরও যাবে না। অবশ্যই এরা সবসময় কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে, কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর। বোঝা গেল? আবার রিপিট করে দিচ্ছি, যে যেই আধানগুলো আমরা নেব তারা তো অবশ্যই বিন্দু আধান হবে এবং তারা সবসময় কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর পরবর্তী স্টার মার্কে লেখা আছে এই বল মানের দিক থেকে একই হয় কিন্তু দিক বিপরীত হবে। তার মানে এটাই, যে এটা যদি Q1 আর Q2 হয় তাহলে F12 যেটা হবে, আর উল্টো দিকে এই আধানকে মানে Q1 আধানকে Q2 আধান আকর্ষণ করবে, আবার -Q2 আধানকে +Q1 আধানও আকর্ষণ করবে। তাহলে এর আকর্ষণ এই দিকে মানে ডান দিকে, আর এর আকর্ষণ বাঁ দিকে হবে। বলেছে এই দুটো বলের মান F12 মানে 1 2 কে আকর্ষণ করছে, মানে 1 দ্বারা 2 এর উপর আকর্ষণ বল ইকুয়াল টু F21 হবে, মানে 2 দ্বারা 1 এর উপর আকর্ষণ বল। বলেছে এদের মান একই হবে কিন্তু দিক বিপরীত হবে। তার মানে যদি F12 এইদিকে হয়, এর উপর আকর্ষণ বল, তার মানে F12 এইদিকে, এটা F12, আর F21 মানে 2 1 কে আকর্ষণ করবে, তার মানে এইদিকে হবে, এটা হবে F21। বলেছে এই দুটো বলের মান একই, কিন্তু ছবি থেকেই আমরা বুঝতে পারছি এদের অভিমুখ হচ্ছে বিপরীত দিকে, তাই সামনে একটা মাইনাস সাইন দেওয়া হয়। তাহলে এদের মান একই হবে, দিক কিন্তু বিপরীত হবে। ভেক্টর ফর্মে আমরা এইভাবে লিখতে পারি F12 ভেক্টর ইকুয়াল টু -F21 ভেক্টর, এইভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এই দুটো পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? শর্ট কোশ্চেনে কিন্তু যেটা খুঁজে আসতে পারে। আচ্ছা, পরবর্তীতে একটা ছবি দেখানো আছে Q1 আর Q2 আধান দিয়ে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নিচ্ছি এখানে Q1 আধান আছে আর এখানে কিছুটা দূরবর্তী স্থানে Q2 আধান আছে, এটা +Q1, আমাদের ছবি অনুযায়ী দুটোকেই প্লাস ধরা আছে, তার মানে এরা বিকর্ষণ বল প্রয়োগ করবে। +Q1 +Q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। এদের মধ্যে যদি কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল, এখানে তো বিকর্ষণ বলই হবে, তা Q1 আধানের উপরে Q2 আধান বিকর্ষণ বল প্রয়োগ করবে, মানে বাইরের দিকে ঠেলবে এইদিকে, আর Q2 আধানের উপরে Q1 ও বিকর্ষণ বল প্রয়োগ করে বাইরের দিকে এইদিকে। তো এইটাকে আমরা বলে দিচ্ছি, ধরে নিচ্ছি F12, আমি এক্সপ্লেন করে দিচ্ছি সবগুলো, এটাকে F21। আচ্ছা, ওখানে লেখা আছে F12 ইকুয়াল টু F12 ভেক্টর ইকুয়াল টু -F21 ভেক্টর। এটা মানে হচ্ছে অভিমুখ বিপরীত, এর মানে হচ্ছে অভিমুখ বিপরীত এবং মান সমান হবে, অর্থাৎ এবং মানকে আমরা মডিউলাস দিয়ে প্রকাশ করি, তাহলে মডিউলাস F12 ইকুয়াল টু মডিউলাস F21। তাহলে মান একই, অভিমুখ বিপরীত, ঠিক আছে? যে দুটো বিকর্ষণ বল এখানে প্রযোজ্য হচ্ছে। আচ্ছা, F12 মানে নিচে লেখা আছে, আমি আর লিখছি না এখানে। F12 বলতে প্রথম আধান Q1 এর উপর দ্বিতীয় আধান Q2 দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। প্রথম আধান Q1 এর উপর এই আধানের উপর এই আধান দ্বারা বিকর্ষণ বল F12, 1 এর উপর 2 দ্বারা, 2 এর উপর 1 দ্বারা। বুঝতে পারলাম? 1 এর উপর 2 দ্বারা, 2 এর উপর 1 দ্বারা, এই দুটো আধান দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। আচ্ছা, 1 এর উপর 2 দ্বারা বিকর্ষণ বল, আর 2 1 হচ্ছে 2 এর উপর 1 দ্বারা বিকর্ষণ বল। এই দুটোই লেখা আছে পরবর্তীতে। আচ্ছা, এরপরে যেই পয়েন্টগুলো আছে সেখানে বলা আছে এই বল যে মাধ্যমে আধান দুটি রাখা হয়, খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনে কিন্তু আসতেই পারে, রাখা হয় সেই মাধ্যমের উপর নির্ভর করে। তার মানে এই যে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ যেই বলই হোক, এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভর করে এটা। আচ্ছা,
এবার কুলম্বের সূত্র অনুযায়ী আকর্ষণ বা বিকর্ষণ বল যদি এফ হয়, তাহলে আমরা যেটা লিখেছিলাম একটু আগে, যে প্রপোর্শনাল টু Q1 Q2 আর এফ প্রপোর্শনাল টু 1/r², এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r², যেটা আমরা সাধারণভাবে সব যে কোনো সমীকরণে লিখে থাকি। সমানুপাতি তুলতে গেলে একটা ধ্রুবক দরকার, তাহলে আমরা এটাকে লিখবো এফ ইকুয়াল টু কে, আমাদের কে কে সমানুপাতি ধ্রুবক বলি, কে Q1 Q2/r²। এই হলো আমাদের কুলম্বের সূত্রের সাধারণ রূপ, কুলম্বের সূত্রের সাধারণ রূপ এটা, ঠিক আছে। আচ্ছা, ওটাই লেখা আছে কে Q1 Q2/r², কে সমানুপাতি ধ্রুবক, বা কে আমরা কুলম্বীয় ধ্রুবকও বলতে পারি, কুলম্বীয় ধ্রুবক, সমানুপাতি ধ্রুবক অথবা কুলম্বীয় ধ্রুবক। আমি এখানে লিখে দিচ্ছি কে ইকুয়াল টু সমানুপাতি ধ্রুবক কে ইকুয়াল টু সমানুপাতি ধ্রুবক বা কুলম্বীয় ধ্রুবক বা কুলম্বীয় ধ্রুবক। আচ্ছা, এই যে কে, এই কে এর মান বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম হয়। আমরা একটু পরের পয়েন্টগুলো দেখে নিচ্ছি, যে আমরা কুলম্বের সূত্রের সাধারণ রূপ একটু আগে দেখলাম। সাধারণ রূপ হলো এফ ইকুয়াল টু কে Q1 Q2/r², এটি হলো সাধারণ রূপ। আচ্ছা, এবার বলেছি এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে। আচ্ছা, দুটো জিনিস মনে রাখতে হবে, এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি। আচ্ছা, আর কি, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, আর যে কোনো মাধ্যম, ঠিক আছে। এই জিনিসগুলোর উপর আমাদের ফোকাস করতে হবে, কারণ একটু আগে আমরা লিখেছি যে মাধ্যমের উপর কিন্তু নির্ভরশীল। তাহলে একটা হচ্ছে এককের উপর নির্ভরশীল, আরেকটি হচ্ছে মাধ্যমের উপর নির্ভরশীল। এই যে কে এর মান, এটা কিন্তু এই দুটো পদ্ধতিতে দুরকম হবে, এইটাই আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটাই আমাদের মনে রাখতে হবে। প্রশ্ন এখান থেকে অনেকগুলো আসে, মানে অনেক রকমেরই আসে। যেমন এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান ধরা আছে 9 × 10⁹। আপাতত আমি নোট ডাউন করে দিচ্ছি, পরে আমি একবারই দেখে দেবো যে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে ইকুয়াল টু, এই যে সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবকের মান এটা হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার, নিউটন ইন্টু মিটার স্কোয়ার, আর কুলম্ব -2, কুলম্ব -2। এটা কারণ কেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে কে ইকুয়াল টু এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে সব দেওয়া আছে ওখানে পরপর, যে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে ইকুয়াল টু 1/4πε0। এই ε0 হলো আমাদের নতুন একটি টার্ম, এই টার্মকে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। যাই হোক, 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹, যেখানে ε0 এটা হবে শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, নতুন টার্ম এটি। আমি বলে দিচ্ছি একটু পরে যে তড়িৎ ভেদ্যতা মানে কি। শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এর মান লেখা আছে নিচে, এর মান হবে 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার। ঠিক এর উল্টোটা হবে, এটা কুলম্ব -2 ছিল, তাহলে এটা কুলম্ব স্কোয়ার হয়ে যাবে। কেন হচ্ছে আমি একটু পরে ব্যাখ্যা করে দিচ্ছি। কুলম্ব স্কোয়ার এটা হয়ে যাবে মিটার -2 ইন্টু নিউটন ইনভার্স, কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2। এটি গেল শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমাদের সমীকরণ, মানে এই যে সমানুপাতিক ধ্রুবকের মান যেটা হবে সেটা হবে কে ইকুয়াল টু 1/4πε0। তাহলে স্বভাবতই এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে ছিল, তাহলে এসআই পদ্ধতিতে দুটো কাজ করবে, একটা শূন্য মাধ্যম, একটা যে কোনো মাধ্যম। এই একই ফর্মুলা আমি একটু এখানে এটাকে বক্স করে রাখছি, এই ফর্মুলাই, মানে এই যে কে ইকুয়াল টু যেটা আমরা ধরেছি 1/4πε0, সেটাই শূন্য মাধ্যমে শূন্য মাধ্যম না, যে কোনো মাধ্যম হবে,
এসআই পদ্ধতিতে যে কোনো মাধ্যমে, এসআই পদ্ধতিতে যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে কে ইকুয়াল টু ওখানে 1/4πε0 ছিল এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে, এখানে যেটা হবে এটা 1/4πε হবে। এখানে কিন্তু এপসাইলন 0 হবে না, আর এপসাইলনের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম মান আছে, তাই এখানে আলাদা করে কিছু লেখা যাবে না। যেখানে এপসাইলন মানে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে একটি হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এপসাইলন 0, আর অপর একটি টার্ম হবে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যাকে আমরা বলি এপসাইলন। একে বলে এপসাইলন। হ্যাঁ, একে আমরা বলি এপসাইলন। এটাও একটি গ্রিক টার্ম, যেমন করে আলফা, বিটা, থিটা, ডেল্টা, গামা, ল্যামডা এগুলো থাকে, ঠিক একইভাবে এপসাইলন হলো শূন্য মাধ্যমের। এপসাইলন 0 মানে শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যার মান ফিক্সড। আর অপরটি হলো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন, যাকে আমরা বলি যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটি ফিক্সড না, এটি বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তা আমি যদি এসআই পদ্ধতিতে যেমন এই সমীকরণটাকে লিখি, আছে এখানে পরপর আমি পিডিএফ ওয়াইজ একটু বলে দিই। এসআই পদ্ধতিতে যদি আমরা লিখি তাহলে আমাদের দুটো পার্ট হচ্ছে, এক জায়গায় লিখতে হবে কে এর জায়গায় 1/4πε0, অপর এক জায়গায় লিখতে হবে 1/4πε, অপর জায়গায় এটা লিখতে হবে, তাই না? তাহলে আমরা যদি কুলম্বের সূত্রকে এইভাবে লেখার চেষ্টা করি, F = K Q1 Q2/r², এর তাহলে দুটো পার্ট করতে পারি যেভাবে দেখানো আছে পিডিএফ এর মধ্যে, যেভাবে দেখানো হয়েছে, তাই না? কি কি পার্ট হবে? কে এর জায়গায় আমরা লিখবো 1 যদি শূন্য মাধ্যম করি তাহলে এপসাইলন 0 Q1 Q2/r²। যদি আমরা চাই একে এইভাবেও লিখতে পারি, কারণ যেহেতু 1/4πε0 এর মান আমরা জানি, 1/4πε0 এর মান 9 × 10⁹, তাই এইভাবেও লেখা যেতে পারে 9 × 10⁹ Q1 Q2/r²। বোঝা গেল? আর এটা হয়ে গেল আমাদের এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যম, এটাও আমাদের এসআই পদ্ধতি হবে, কিন্তু যে কোনো মাধ্যম হবে, যে কোনো মাধ্যম। এখানে আমরা যখন লিখবো তখন আমরা লিখবো 1/4π, এবার এপসাইলন 0 হবে না, শুধু এপসাইলন হবে, Q1 Q2/r²। তো এই হলো দুটো। আচ্ছা, এখানে যেমন 9 × 10⁹ Q1 Q2/r² লেখা যেত, এখানে কিন্তু যাবে না, কারণ আমি বারবার বলছি এপসাইলনের মান বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম হবে। তো এই গেল এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের দুটো রূপ, ঠিক আছে? যদি শূন্য মাধ্যম বলে তাহলে এইভাবে লিখবো, যদি যে কোনো মাধ্যম বলে তাহলে এইভাবে লিখবো। এবার এপসাইলনের মান কখন কি হবে সেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি সেগুলো একটু বলে দিচ্ছি। বলা হচ্ছে যে কুলম্বের সূত্র কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধানের অর্থ যে আধান ছড়িয়ে থাকবে না, বরং একটি বিন্দুতে থাকবে বা একটি বিন্দুতে সীমাবদ্ধ থাকবে। তার মানে বিন্দু আধান বলতে আমরা ধরে নিচ্ছি একটা রড আছে, এই রডের মধ্যে আমি ধনাত্মক আধান ছড়িয়ে দিয়েছি, +Q আধান, এর মধ্যে +Q আধান ছড়িয়ে দিলাম বা ছেড়ে বিস্তৃত করে দিলাম, তাহলে আধান কিন্তু ছড়িয়ে থাকবে। এদের আমরা বিন্দু আধান বলতে পারবো না। যদি আধান এইভাবে ছড়িয়ে থাকে এটা বিন্দু আধান নয়, কিন্তু যদি এরকম একটা বিন্দু থাকে, জাস্ট এখানে যদি +Q আধান থাকে তবে এটা অবশ্যই বিন্দু আধান, এটা কিন্তু বিন্দু আধান না। কি বললাম, বোঝা গেল? আবার ধরে নিচ্ছি অনেক বড় একটা গোলক আছে, আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম যে গোলকের r ব্যাসার্ধের একটা গোলক, এর মধ্যে যদি আমি +Q আধান দেই, তো আমরা জানি আধান সবসময় গোলকের বাইরের পৃষ্ঠে থাকে। এবার যদি খুব কাছে থেকে দেখা হয় তাহলে এটা কিন্তু বিন্দু আধান হবে না, খুব কাছে থেকে দেখা হলে। কিন্তু যদি বহু দূর থেকে দেখা হয়, ইনফাইনাইটের মতো দূর থেকে দেখা হয়, তখন আবার একে আমরা বিন্দু আধান ধরতে পারবো। তাহলে বিন্দু আধান হবে না সেটা কিন্তু দূরত্বের উপর নির্ভর করে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট স্টার মার্কে কি লেখা আছে, যে আবার দুটি গোলকে আধান দেওয়া হলো এবং গোলক দুটিকে কাছাকাছি রাখা হলে তারা বিন্দু আধান হবে না, কিন্তু গোলক দুটিকে যদি বহু দূরত্বে রাখা হয় তবে তাদের একে অপরের জন্য বিন্দু আধান বলা যেতে পারে। যেটা আমি বললাম, যদি অনেক দূর থেকে দেখা হয়, এরকম দুটো গোলক রাখা আছে সাপোজ, মানে যদি এইভাবে আধান রাখা থাকে তাহলে তো বিন্দু আধান আমরা বলতেই পারি না, +Q1 +Q2, আর এটা দূরত্ব হবে r। কাছে থেকে দেখলেও যা, দূর থেকে দেখলেও তাই, কিন্তু দুটো গোলক আছে এবার আমাদের হাতে, দুটো
গোলক আছে, এখানে একটা গোলক, এখানে একটা গোলক আছে, আর এখানে একটা গোলক আছে। বলা হচ্ছে এই গোলকের মধ্যে যদি প্লাস কিউ আর এই গোলকের মধ্যে মাইনাস কিউ আধান যদি আমরা দেই, তো এরা তো আর বিন্দু আধান না, তাই না? এর কেন্দ্র ধরে নিচ্ছে এটা, এর কেন্দ্র এটা, এরা তো বিন্দু আধান না। যদি কাছে থেকে দেখি তাহলে বিন্দু আধান হবে না, কিন্তু যদি অনেক দূর থেকে দেখি, আমরা বহু দূর থেকে, ইনফাইনাইট, অসীম দূরত্ব থেকে, তাহলে আমরা কিন্তু তখন এদের বিন্দু আধান ধরতে পারবো। সেই কথাটাই লেখা আছে। নেক্সট, আচ্ছা, ওখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন পৃথিবী ও সূর্যের ভর অনেকটাই বেশি, কিন্তু বহু দূরে অবস্থান করার জন্য এদের বিন্দু ভর ভাবা যেতে পারে, তাই না? পৃথিবীর ভরও অনেক বেশি, সূর্যের ভর তো আরো কত লক্ষ কোটি গুণ বেশি, কিন্তু যদি অনেক দূর থেকে দেখা হয়, যেমন আমাদের পৃথিবী থেকে সূর্যকে দেখতে অনেকটাই ছোট লাগে, তখন তাকে আমরা কিন্তু বিন্দু ভর ধরতে পারি। ঠিক একইভাবে আধানও যদি অনেক দূরে থাকে তাহলে বিন্দু আধান ধরা যাবে। মানে আধান যদি কাছে থেকে দেখি তাহলে বিস্তৃত আধান বা বড় আধান, তাদের বিন্দু আধান বলবো না। আর যদি অনেক দূর থেকে দেখি তাহলে আমরা বিন্দু আধান বলতে পারবো। নেক্সট একটা গ্রাফ দেখানো আছে। গ্রাফের মধ্যে দূরত্বের সাথে বলের সম্পর্ক একটা লেখচিত্র দেখানো আছে, তাই না? আমরা জানি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই এদিকে যদি আমরা বলকে প্রকাশ করি, এইদিকে যদি আমরা দূরত্বকে প্রকাশ করি, তো বর্গ যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক, তাই গ্রাফটা কিন্তু অধিবৃত্তাকারের মতো হবে অনেকটা, মানে অনেকটা এইরকম হবে। প্যারাবোলিক বলি আমরা না এটাকে, প্যারাবোলিক সেতু। এদিকে দূরত্ব, এদিকে বল। আচ্ছা, এরপরে আলোচনা করা আছে, তোরা দেখবি কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। যেমন কুলম্বের সূত্রের প্রথম সীমাবদ্ধতা কি, যে এটি শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যেটা পড়বো এখন সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা জাস্ট আমি আলোচনা করে ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা বলা আছে বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে বিন্দু আধানের ক্ষেত্রে মনে রাখবি যে এটা যদি একটা বিন্দু হয়, এটা যদি একটা বিন্দু হয়, এদের দূরত্ব কিন্তু ক্ষুদ্র, তাই না? এটা Q1, এটা Q2, এদের আকার খুব ক্ষুদ্র, কিন্তু দূরত্বটা অনেকটাই বড়। দূরত্ব এখানে বড়, আকার ক্ষুদ্র, এইভাবে বলা আছে। তাই এরা হচ্ছে বিন্দু আধান হবে। অথবা এরকম লিখতে পারি আমরা যে বস্তুর আকার এর থেকে যদি দূরত্ব বহুগুণ বড় হয়, দূরত্ব বহুগুণ বড় হয়, বা দূরত্ব মাছ মোর গ্রেটার দেন যদি বস্তুর আকার হয়, তাহলে আমরা সেই বস্তুকে বিন্দু আধান বলতে পারি, বিন্দু বস্তু বলতে পারবো। বোঝা গেল? যদি ক্ষুদ্র দূরত্ব থাকে তাহলে তো এরকম বিন্দু আকারেই হতে হবে, তবে তাদের বিন্দু আধান বলবো। আর যদি অনেক বড় হয় আকারে, কিন্তু দেখতে হবে তাহলে আমাদের কোথা থেকে, অনেক দূর থেকে, তাই না? বা দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি অনেক বেশি হয়, দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি অনেক বেশি হয়, তাহলে সেই বস্তু দুটিকে আমরা বিন্দু বস্তু ধরতে পারি। তখন সেই বস্তুর মধ্যে যে আধান থাকবে তাকে আমরা বিন্দু আধান ধরতে পারবো। মোদ্দা কথা, দূরত্ব অনেক বেশি হতে হবে, তাহলে বস্তুগুলো বিন্দু বস্তু হবে। আর যদি সাধারণভাবেই বিন্দু হয় তাহলে তো বিন্দু বস্তু আর আলাদা করে ধরার কিছু নেই। কিন্তু যদি বিস্তৃত মানে বড় বস্তুকেও বিন্দু বস্তু ধরতে হয়, তো তাদের মধ্যে দূরত্ব কি হতো, অনেক বেশি রাখতে হবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, 2 নম্বরে বলা আছে এটি একটি পরীক্ষালব্ধ মান সংক্রান্ত সূত্র। এটা কিন্তু ওরকম আন্দাজে বলা যাবে না যে এইরকম হতে হবেই, এটা পরীক্ষালব্ধ, পরীক্ষা দ্বারা প্রাপ্ত ফলাফল দেখে তারপরে সূত্রটা বানানো হয়েছে। 3 নম্বর বলা হচ্ছে যে এক্ষেত্রে আধানগুলির দূরত্ব অবশ্যই পারমাণবিক আকারের থেকে বেশি হতে হবে। ঠিক আছে, কুলম্বের সূত্র তার মানে পারমাণবিক আকারের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ পারমাণবিক আকারের ক্ষেত্রে ওখানে পারমাণবিক বল চলে আসে, সেটা তো আমাদের স্থির তড়িৎ বল। আচ্ছা, কারণ পারমাণবিক আকারের কম দূরত্বে শক্তিশালী নিউক্লিয় বল ক্রিয়াশীল হয়, যেটা বললাম যে কম দূরত্বে নিউক্লিয় বল থাকবে, সেখানে আর কুলম্বীয় বল কাজ করবে না। 4 নম্বরে বলা হচ্ছে এটি মাধ্যমের উপর নির্ভরশীল, অবশ্যই মাধ্যম ছাড়া, মাধ্যম যদি পরিবর্তন করি তাহলে কুলম্বের বলের মানও পরিবর্তন হবে যদি মাধ্যম পরিবর্তন করি। একটু আগে আমরা দেখলাম যে শূন্য মাধ্যমে একরকম ছিল, আর যে কোনো মাধ্যমে, শূন্য মাধ্যমে ছিল 9 × 10⁹, কিন্তু যে কোনো মাধ্যমে এটা আবার নেওয়া যাচ্ছে না, এখানে অন্যরকম মান আসবে, তাহলে মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যম নিরপেক্ষ হচ্ছে না, মাধ্যমের উপর নির্ভরশীল। 5 নম্বরে বলা হচ্ছে এই বল আলাদা আলাদা মাধ্যমে আলাদা আলাদা হওয়ায় একে সর্বজনীন বলা যায় না। যেমন মহাকর্ষ ধ্রুবক হচ্ছে সার্বজনীন ধ্রুবক, বা মহাকর্ষ বল হচ্ছে সার্বজনীন বল, মানে মহাবিশ্বের যেখানেই চলে যাই আমরা মহাকর্ষ ধ্রুবকের মান চেঞ্জ হবে না। কিন্তু কুলম্বের সূত্রের ক্ষেত্রে ওই তড়িৎ ভেদ্যতা, যেটা আমি বললাম, এই যে তড়িৎ ভেদ্যতার কথা আমরা এখানে আলোচনা করলাম না, তড়িৎ ভেদ্যতা শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, এটা কিন্তু মাধ্যমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, তাই একে সর্বজনীন বলা যাবে না, এটাই বলা হচ্ছে ওখানে।
আচ্ছা, এরপরে 6 নম্বর পয়েন্টে আচ্ছা 5টাই পয়েন্ট আছে। এরপরে এটা তাহলে এই 5টা সীমাবদ্ধতা কিন্তু মনে রাখবি তোরা, কারণ এই 5টা সীমাবদ্ধতা থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। ঠিক আছে, ওই ডেসক্রিপটিভ টাইপের আছে, যে নিচের কোন বিবৃতিটি সঠিক বা নিচের কোন বিবৃতিটি ভুল, এইভাবে ওরকম কোনো একটা পয়েন্ট তুলে দিতে পারে এরা। আচ্ছা, এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কুলম্বের সূত্রের তাৎপর্য। তো কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি, পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সম্পর্কে কুলম্বের সূত্র থেকে ধারণা করা যায়। তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল, সেটা কিন্তু কুলম্বের সূত্র থেকে আমরা আইডিয়া করতে পারি। 2 নম্বরে বলা আছে বিন্দু আধানের ধারণা পাওয়া যায়। এই যে বললাম যে যদি কোনো বিস্তৃত বস্তুকে বিন্দু বস্তু আমাদের ধরতে হয়, তাহলে সেই বিস্তৃত বস্তুগুলোর মধ্যবর্তী দূরত্বকে বহুগুণ বৃদ্ধি করতে হবে। এই ধারণাটা আমরা কুলম্বের সূত্র থেকেই পাই। তারপর বলা হচ্ছে 3 নম্বরে তড়িৎ বল সম্পর্কে ধারণা দেয়, যেখানে পরমাণুগুলি একসাথে অণু গঠন করে ও অণুগুলি একসাথে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ গঠন করে। তাহলে এই সমস্ত পদার্থ আমরা যেগুলো দেখি তাদের মধ্যে তো কুলম্বীয় বল আছে। এই ব্যাখ্যা করাটাও কিন্তু কুলম্বের সূত্র আবিষ্কার হওয়ার পরে সম্ভব হয়েছিল, যে অণু পরমাণুগুলোর মধ্যে কিভাবে বল কাজ করছে, কিভাবে তারা পদার্থ গঠন করছে, সেটা কিন্তু কুলম্বের সূত্র আবিষ্কার হওয়ার পরে ব্যাখ্যা করার সুবিধা হয়েছে। এগুলো ছিল কুলম্বের সূত্রের তাৎপর্য। এরপর যেটা আমাদের পড়তে হবে সেটা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। সেটা হবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আচ্ছা, এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপের মধ্যে আমি একটু ডায়াগ্রামটা দেখাচ্ছি তোদের। পিডিএফ এর মধ্যে দেখবি যে ডায়াগ্রামটা আছে, ওই ডায়াগ্রামটা তোরা একটু ফলো করবি। ধর আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে দুটো আধানকে দেখাচ্ছি। একটা কোঅর্ডিনেট সিস্টেম, এখানে দুটো আধান আছে, এখানে আমরা দিচ্ছি Q1 প্লাস Q1 আর এখানে দিচ্ছি প্লাস Q2। এটা মূল বিন্দু, স্থানাঙ্ক 0,0, আর মূল বিন্দু থেকে আমি এই বিন্দু দুটিকে যুক্ত করে দিচ্ছি। তাহলে এরা হবে এই বিন্দুগুলির পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর আশা করি তাদের ভেক্টরে ক্লিয়ার করা আছে কনসেপ্ট। আচ্ছা, একে আমরা দিলাম R1, একে আমরা দিলাম R2। ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু দুটো আধান আছে, তাহলে দুটো আধানই ধনাত্মক, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। F12 হলো Q1 আধানের উপর Q2 আধান দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। এটা হচ্ছে F12, আমি এখানে F12 কে দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে আমরা কিভাবে ধরবো। ঠিক আছে, F12 আর এইদিকে হবে F21। F21 12 বলছে F12 হলো 1 এর উপর Q1 আধানের উপর Q2 দ্বারা প্রযুক্ত বিকর্ষণ বল। এই Q1 আধানের উপরে Q2 বল, Q1 আধানের উপরে Q2 আধান বিকর্ষণ বল প্রয়োগ করছে। Q1 এর উপর Q2 দ্বারা বিকর্ষণ বল, আর F21 হবে এই উল্টোটা, Q2 এর উপর Q1 দ্বারা বিকর্ষণ বল। বোঝা গেল? আচ্ছা, এখানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। এবার আমাদের দূরত্বগুলো দেখতে হবে একটু। আর তার আগে আমরা যেটা বার করবো এখন F12 আর F21 এর মান নির্ণয় করব। আমরা একটা জিনিস শিখেছিলাম ভেক্টরে, যে কোনো ভেক্টরকে প্রকাশ করতে গেলে, যেমন এ ভেক্টরকে প্রকাশ করতে গেলে তার মডিউলাসকে একক ভেক্টর দিয়ে গুণ করতে লাগে, তাই না? তো ঠিক একইভাবে এখানে আমাদের দুটো বল আছে F12 আর F21। আগে F12 বার করি। তা F12 ইকুয়াল টু, সুতরাং F12 ভেক্টর ইকুয়াল টু F12 এর মডিউলাস হবে ইন্টু F12 এর ক্যাপ হবে, মানে ইউনিট ভেক্টর। এবার F12 ইউনিট ভেক্টর এই ডাইরেকশনে, F12 ডাইরেকশনে ইউনিট ভেক্টরটা আমরা এখনো দেখতে পাচ্ছি না, তা সেটা আমরা কিন্তু আলাদা করে নির্ণয় করব। সেই ভেক্টরকে নির্ণয় করার জন্য আমরা যেটা এখানে ধরবো সেটা হচ্ছে এই দূরত্বকে আমাদের ধরতে হবে। যেহেতু বল এইদিকে, বলের দিকে দূরত্ব ধরবো। বলের দিকের দূরত্বকে আমরা নাম দিলাম, এই বরাবর নাম দিলাম, এটাকে দিলাম R21। চাইলে আমরা এটা R12 দিতে পারি, যেহেতু F12, তাই চাইলে এখানে R12 দিতে পারি, কোনো অসুবিধা নেই। R21 ধরার উদ্দেশ্য আমি একটু পরেই দেখাচ্ছি, যে এই ভেক্টরের দিক হচ্ছে এই বরাবর, এই ভেক্টরের দিক হচ্ছে এই বরাবর, আর আমাদের এই দিকে ভেক্টর নিতে হবে।
আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়েছিলাম, মনে আছে তো, যে একই ক্রমে হবে বিপরীত ক্রমের যোগফল বা বিপরীত ক্রমে হবে একই ক্রমের সমষ্টি। তো এখানে এই তিনজনের মধ্যে একই ক্রমে এই R2 আর R21 আছে, আর বিপরীত ক্রমে আছে হচ্ছে R1। তাহলে আমরা লিখতে পারি R1 ইকুয়াল টু, এখানেই লিখে দিচ্ছি যে R1 ভেক্টর ইকুয়াল টু R2 প্লাস R21, R2 প্লাস R21। তাহলে এখান থেকে R21 যদি বের করি সেটা হয়ে যাবে R1 মাইনাস R2। এমনি তো আমরা একটা শর্টকাট ট্রিক শিখেছিলাম যে AB ইকুয়াল টু হয় অন্তিম বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রাথমিক বিন্দুর অবস্থান ভেক্টর। যেহেতু R21 লেখা আছে আর প্রথমে আমাদের R1 কেই আনতে হবে, তাই আমরা ওই হিসাবে মিলিয়ে দিলাম। তাই আমি বললাম যে একে R21 ধরতে, R12 না ধরে। এমনিতে আজকে যদি R12 ধরে তাও আমাদের R1 মাইনাস R2ই আসবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তাহলে এই বলের দিকে এই দূরত্ব আমাদের নিতে হবে। এই বরাবর যদি একক ভেক্টর আমরা লিখি তাহলে একটা সুবিধা হবে আমাদের, F12 তো থাকলো আমাদের F12, আর F12 জায়গায় আমরা লিখে দিচ্ছি R21 ক্যাপ, R21 ক্যাপ। আর আমরা জানি একক ভেক্টরের একটা ফর্মুলা ছিল, এখান থেকেই বলা যায় যে A ক্যাপ ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ ভেক্টর। তার মানে কোনো ভেক্টরকে তার মডিউলাস দিয়ে ভাগ করলে একক ভেক্টরকে পাওয়া যায়। একইভাবে R21 ক্যাপ, এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি, F12 ভেক্টর এটাকে লিখতে পারি R21, ওই যে ভেক্টরকে মডিউলাস দিয়ে ভাগ, তাহলে R21 ভেক্টরকে তার মডিউলাস দিয়ে ভাগ করতে হবে, এখানে R21 হবে R21, তাই না? এবার F12 এর মান যদি আমরা বসাই তাহলে এটা হবে 1/4πε0। তার মানে এটা কিন্তু এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে লেখা হচ্ছে। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আমি কোনো মাধ্যম না লিখি তাহলে আমি এখানে কে দিয়েও লিখতে পারি, জাস্ট সমানুপাতিক ধ্রুবক দিয়ে কে। বোঝা যাচ্ছে? তাহলে কে কুলম্বের সূত্রে দুটো আধানের গুণফল, নিচে দূরত্ব আমাদের ছিল, এখন আমরা এই দূরত্বকে R21 ধরেছি, তাহলে R21 এর স্কোয়ার হয়ে যাবে R21 এই ভেক্টর তার স্কোয়ার, মডিউলাস হবে মডিউলাসের স্কোয়ার, কারণ স্কোয়ার কোনোদিনও ভেক্টর হতে পারে না, স্কোয়ার সবসময় স্কেলার হয়, আর স্কেলার থাকলে আমাদের মডিউলাস দিতেই হবে, অথবা শুধু R21 ভেক্টর লিখলেও হয়। যাই হোক, এরপরে একে এটা দিয়ে গুণ করে দিচ্ছি ইন্টু R21 ভেক্টর বাই মড R21। তো এই দুটো গুণ করলে কিউ হয়ে যাবে, তার মানে কে Q1 Q2 বাই মড R21 এর কিউ, আর এখানে R21 ভেক্টর। ঠিক আছে, আর R21 ভেক্টরের মান এখান থেকে আমরা নির্ণয় করেছি, R21 ভেক্টর মানে R1 মাইনাস R2। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি, প্রত্যেকটা এক্সপ্রেশনের যে কোনো জায়গা থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। তো আমরা একে একটু সিম্পলিফাই করে লিখে দিচ্ছি, একে আমরা লিখে দিচ্ছি কে থাকলো, কেটা লিখলাম কেন, সিজি এসআই পদ্ধতিতেও লিখতে পারি, শূন্য মাধ্যমের ক্ষেত্রে লিখতে পারি, অথবা বায়ু মাধ্যমের ক্ষেত্রে লিখতে পারি, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে লিখতে পারি। আচ্ছা, একে যদি আমরা লিখি তাহলে Q1 Q2 আপন R21 মানে R1 মাইনাস R2, R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, এই সরি হোল কিউব ইন্টু R21 ভেক্টর, R21 ভেক্টর মানে R1 মাইনাস R2, যেটা খুশি লিখলেই হবে। সবগুলো কিন্তু ভেক্টর রূপ বললে ভেক্টর রূপের কোয়েশ্চেন এখান থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে, এটা থেকেও আসতে পারে, এক্সপ্রেশন যেটা খুশি আসতে পারে। মেইনলি যেটা আসে সেটা হলো এই পার্টটা বেশি আসে, অথবা এই পার্টটা আসে, অথবা এই স্কোয়ারের পার্টটা আসে। এই যেখানে আমরা স্কোয়ার লিখেছিলাম না, এখানে এই পার্টটা অনেক সময় চলে আসতে পারে। এটা এইভাবেও লেখা যায়, এখানে R21 ক্যাপ দিয়েও লেখা যায়, আমি এখানে লিখে দিচ্ছি এখান থেকে আলাদা করে। এটা কিভাবে আসে, F12 এই তিনটে এক্সপ্রেশন সব থেকে বেশি পাওয়া যায় এমসিকিউ এর মধ্যে, যে কে Q1 Q2 বাই R21 ভেক্টর, এটার স্কোয়ার হয়ে যাবে ইন্টু R21 ক্যাপ। তো এইভাবেই মনে রাখবো আমরা যে যদি ইউনিট ভেক্টর থাকে তাহলে নিচে স্কোয়ার হবে, আর যদি ভেক্টর থাকে তাহলে নিচে কিউব হবে। যদি ইউনিট ভেক্টর থাকে নিচে স্কোয়ার হবে, যদি ভেক্টর থাকে তাহলে নিচে কিউব হবে। এইভাবে মনে রাখবে। ভেক্টর ফর্ম কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে। তাহলে F12 আমরা বার করলাম, এই ছবির মধ্যে F12 কোনটা ছিল, এটা
একইভাবে তাহলে আমরা F21 ও বার করতে পারি, এবং ছবি থেকে ভালোই বুঝতে পারছি যে আচ্ছা যদি F21 বার করতে হয় তাহলে আমাদের R21 লাগবে, F21 বের করতে গেলে R12 লাগবে, তাহলে R21 যেহেতু এইদিকে তাহলে R12 নিশ্চয়ই এইদিকে হবে। একইভাবে এখান থেকে বলতে পারি, একইভাবে R12 যেহেতু R21 R1 মাইনাস R2 ছিল, এটা R2 মাইনাস R1 হবে। একদম ভেক্টরের ত্রিভুজ সূত্রের রুলস একদম সেম প্রসেস এটা নির্ণয় করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এরপরে F21 যদি আমরা বার করি তাহলে F21 এর ক্ষেত্রেও সেম, শুধু এখানে 21 হবে, এখানে 12 হয়ে যাবে। যেমন এখানে 12 ছিল, এখানে 21 ছিল, তো এটা 21 হবে, এখানে 12 হয়ে যাবে, বাকি সব কিন্তু সেম। বোঝা গেল? তো ভেক্টর রূপ বললে এই সবগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আসতে পারে। এই জায়গাটা সবাই একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবে, কারণ ম্যাক্সিমাম আমি এখান থেকে অনেক প্রশ্ন আসতে দেখেছি পরীক্ষা। আচ্ছা এবার যেহেতু এখান থেকে একটা কথা বলা যায় যে একইভাবে আমি একটু এক লাইন লিখে দিচ্ছি শুধু, একইভাবে F12 বার করেছিলাম, তো F21 বার করবো। 21 আমি যে তিনটে সমীকরণ লিখেছি ওই তিনটে সমীকরণের রেসপেক্টেই লিখবো, ঠিক আছে। F21 ইকুয়াল টু K Q1 Q2 বাই, এখানে 21 ছিল আমি কি বললাম, ওখানে 12 হবে, তাহলে R12 এটা এটা আগে আপাতত স্কোয়ার করি ইন্টু R12 ক্যাপ, যদি ক্যাপ থাকে তাহলে নিচে স্কোয়ার হবে, একদম এটা আমরা মনে রাখবো কিন্তু এখন থেকে, যদি ক্যাপ থাকে তাহলে স্কোয়ার হবে। অথবা কি লিখতে পারি, এর মানটা বসিয়ে দিচ্ছি, F21 ভেক্টর ইকুয়াল টু K Q1 Q2, নিচে R12, এটার কিউব হয়ে যাবে এবার, আর এখানে হয়ে যাবে ভেক্টর R12 ভেক্টর। একটা এটা আসতে পারে, আর একটা আসতে পারে F12 ইকুয়াল টু K Q1 Q2 বাই R1। আচ্ছা এটা R12 মানে আমরা নির্ণয় করেছি এখনই, R12 মানে R2 মাইনাস R1, এখানে এটা হয়ে যাবে R2 মাইনাস R1 তার কিউব ইন্টু R2 মাইনাস R1, যে কোনো একটা কিন্তু আসতে পারে ভেক্টর ফর্ম হিসেবে, আমরা যে কোনো একটাকে লিখলেই ঠিক হবে। বোঝা গেল? এটা ছিল কুলম্বের সূত্রে ভেক্টর রূপ। স্টার মার্ক দিয়ে ওটাই লেখা আছে যে যেহেতু এই দুজনের মান হচ্ছে সমান এবং বিপরীত, R12 আর R21, কেন সমান বিপরীত, কারণ দুজনে একক ভেক্টর, তো এই দুজনের মান সমান এবং দিক বিপরীত যেহেতু, কাজেই আমরা লিখতে পারি এখানে যে সুতরাং F21 ইকুয়াল টু মাইনাস F12, ঠিক আছে। আর একে আমরা বলি, তাহলে একে আমরা বলি নিউটনের তৃতীয় গতিসূত্র। আমরা পড়েছিলাম 11-এ যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তৃতীয় গতিসূত্রকে ফলো করে। তাহলে আমরা বলতে পারি যে কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় গতিসূত্রকে কিন্তু ফলো করে। পরবর্তীতে একটি অঙ্ক দেখানো আছে, বলেছে দুটি ইলেকট্রনের মধ্যে শূন্য মাধ্যমে কুলম্বীয় বল ও মহাকর্ষ বলের অনুপাত নির্ণয় করতে হবে। মানে বলার উদ্দেশ্য যে আমরা জানি যে কুলম্বের বল বা মহাকর্ষ বল অপেক্ষা বেশি হয়। বোঝা গেল? এটা কেন, তার প্রমাণ হচ্ছে এটা, বলেছে দুটি ইলেকট্রনের মধ্যে কুলম্বীয় বল আর মহাকর্ষ বলের অনুপাত বের করতে। দুটি ইলেকট্রনের ভর আমরা কত জানি, m ইকুয়াল টু 9.1 ইন্টু 10⁻³ কেজি, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের আধান আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। প্লাস এখান থেকে আমরা স্থির তড়িৎ বলের আচ্ছা মহাকর্ষ ধ্রুবকের মানও আমরা জানি, g ইকুয়াল টু 6.67 10⁻11, তাই না, 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2। আচ্ছা আর 1/4πε0 মান তো আমরা জানি। তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি যে F ইলেকট্রিক আর F মহাকর্ষীয় মানে Fg, এই দুজনের মান বের করবো, ঠিক আছে। এর মান হবে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে বের করার চেষ্টা করছি 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। আর দুটো ইলেকট্রনের মধ্যে দূরত্ব বলা আছে
আচ্ছা, এখানেও এটা হয়ে যাবে জি এম ই এম ই বাই আর স্কোয়ার। এবার যদি ভাগ করি তাহলে আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যেতে, আর স্কোয়ারের মান আমি আগে বসাচ্ছি না, এটা তো 9 ইন্টু 10⁻9, 9 ইন্টু 10⁻9, আধানের মান 1.6, Q1 Q2 তার মানে ইন্টু 1.6 ইন্টু 10⁻19 এর স্কোয়ার হয়ে যাবে। তাই এখানেও ঠিক তাই, 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এটা ভর, তার মানে 9.1 ইন্টু 10⁻31 এর স্কোয়ার হয়ে যাবে। আর নিচে থাকলো আমাদের আর স্কোয়ার, এখানেও আমাদের নিচে থাকলো আর স্কোয়ার। এবার যদি ভাগ করে দেই, ভাগ করলে কিন্তু আমরা কে বেশি কে কম তার একটা প্রমাণ পেয়ে যাব। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করতে যাই, এফ ই বাই এফ জি যদি আমরা বার করি, যেভাবে পিডিএফ এ আমরা বার করেছি, সুতরাং এফ ই বাই এফ জি কেন নির্ণয় করছি, আমরা দেখাবো যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মান মহাকর্ষ বলের থেকে বেশি, স্থির তড়িৎ আকর্ষণ বলের মান মহাকর্ষ বলের থেকে বেশি এখানে। তো এফ ই বাই এফ জি যদি আমরা করি, এখানে আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেট যেটা অ্যান্সার আসবে সেটা প্রায় 4.17 ইন্টু 10⁻42। দেখ তাহলে কত বেশি, 10⁻42, তাই না, এফ ই বাই এফ জি। তাহলে সুতরাং এফ ই ইকুয়াল টু, মানে স্থির তড়িৎ আকর্ষণ বলি বা বিকর্ষণী বলি, এফ ই ইকুয়াল টু 4.17 ইন্টু 10⁻42 এত গুণ ইন্টু এফ জি। মানে মহাকর্ষ বলকে এত দিয়ে গুণ করার পরে স্থির তড়িৎ আকর্ষণ বলকে পাওয়া যাবে। কারণ এখান থেকে তো বোঝা যাচ্ছে, তাই না, যে স্থির তড়িৎ আকর্ষণ বল অনেক গুণ বেশি হয়, প্রায় 10⁻42 গুণ বেশি হবে, প্রায় 10⁻42 গুণ বেশি হবে স্থির তড়িৎ বল। বোঝা গেল? আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মহাকর্ষ বল আর স্থির তড়িৎ বলের মধ্যে কে বেশি কে কম। তারপরে একটা প্রশ্ন দেওয়া আছে যে একটি আধান কিউকে দুটি বস্তুতে ভাগ করে দেওয়া হলো, প্রতিটি বস্তুতে কি পরিমাণ আধান দেওয়া হলে এদের মধ্যবর্তী বিকর্ষণ বল সর্বোচ্চ হবে। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউতে বেশি আসে। আমি আর কোশ্চেনটা লিখছি না, তোরা পিডিএফ থেকে দেখে নিবি কোশ্চেনটা। বলেছে একটি আধান কিউকে দুটি বস্তুতে ভাগ করে দেওয়া হলো, ধরে নে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, আর এখানে একটা প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ। এবার এখান থেকে এই দুটো বস্তুতে আধান ভাগ করে দেওয়া হবে। ভাগ করে দিলে যেহেতু প্লাস কিউ, তাহলে এর মধ্যেও কিছু পরিমাণ ধনাত্মক আধান আসবে, এর মধ্যেও কিছু পরিমাণ ধনাত্মক আধান আসবে। তো উভয়ের মধ্যে যেহেতু ধনাত্মক আধান, তাহলে উভয় উভয়কে বিকর্ষণ করবে। প্রশ্নে যেটা বলা হচ্ছে যে এদের মধ্যবর্তী বিকর্ষণ বল সর্বোচ্চ হবে কতটা আধান ভাগ করে দেওয়া হলে। কি বললাম, বোঝা গেল? আমি ধরে নিচ্ছি যে একটি বস্তুতে, ধরে নিচ্ছি এর মধ্যে এক্স পরিমাণ আধান, এক্স কুলাম আধান ভাগ দেওয়া হয়েছে, তাহলে এর মধ্যে থাকবে কিউ মাইনাস এক্স, এত কুলাম আধান থাকবে, কারণ টোটাল আধান তো কিউ। এবার এদের মধ্যে বিকর্ষণ বল কত হবে? তা কে, আমি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের দিকে আপাতত যাচ্ছি না, কারণ উভয়ের মধ্যেই থাকবে, আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে। প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল না কোনো মাধ্যমের ক্ষেত্রে, তো আমি কে দিয়ে ধরছি, ঠিক আছে। আর এদের মধ্যবর্তী দূরত্বকে আমি আর ধরে নিচ্ছি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। তাহলে কে এক্স ইন্টু কিউ মাইনাস এক্স বাই এদের মধ্যবর্তী দূরত্ব আর, তার স্কোয়ার হয়ে যাবে। বলছি এই যে বলটা, এই বলের মান সব থেকে বেশি হতে হবে, সব থেকে বেশি। কি শর্তে সব থেকে বেশি হবে? আমরা জানি এখানে ওই আমরা পড়েছিলাম ক্লাস 11-এর ম্যাথে যে চরম অবমান, বা যদি না পড়ে থাকি তাহলে এটা একটু সবাই মনে রাখবি, যে চরম মানে সর্বোচ্চ বা সর্বনিম্নের ক্ষেত্রে, তোরা ক্লাস 12-এ হয়তো ম্যাথে পড়বি এটা, চরম অবমান সর্বনিম্নের ক্ষেত্রে ওই এইভাবে আপাতত দেখাচ্ছি যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হয়। এটা একটু মনে রাখবি, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আমি থিওরিটিক্যালি না গিয়ে ম্যাথামেটিক্যালি দেখাচ্ছি, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে এখানে যারা আমাদের খুঁজতে হবে যে ভেরিয়েবল টার্মটাকে, এখানে আমাদের ভেরিয়েবল টার্ম অবশ্যই এক্স, কারণ একে কত আধান দেবো সেটা আমরা আগে থেকে ঠিক করে রাখিনি, তাই না। আমরা এখন ঠিক করছি যে একে এক্স পরিমাণ আধান দেওয়া হচ্ছে। তাহলে এই সমস্ত টোটাল রাশির মধ্যে, এটা তো এফ নির্ণয় করেছি আমরা, এই এর মধ্যে একমাত্র ভেরিয়েবল হচ্ছে এক্স, কারণ কিউ তো আগে থেকেই ফিক্সড ছিল, এদের মধ্যবর্তী দূরত্ব ফিক্সড, কে তো নিজেই একটু ধ্রুবক। তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে যে ডিএফ বাই ডিএক্স, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ডি ডিএক্স
আপাতত দেখি এখানে কি লেখা থাকে, কে গুণ করে দিচ্ছি, কে এক্স ক্যাপিটাল কিউ মাইনাস কে এক্স স্কোয়ার, আর নিচে থাকবে আমাদের আর স্কোয়ার। আচ্ছা আর তো ধ্রুবক, কেও ধ্রুবক, তাহলে কে একদম বাইরে নিয়ে চলে যাচ্ছে, কে বাই আর স্কোয়ার, কে বাই আর স্কোয়ার ডি ডিএক্স, এটা হয়ে যাবে কিউ স্মল এক্স মাইনাস এক্স স্কোয়ার। এবার ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি, কে বাই আর স্কোয়ার থাকলো, এর ডেরিভেটিভ করলে কিউ তো ধ্রুবক, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হয়, তাই তো? তাই এখানে শুরু থাকবে কিউ, বা এখানে হয়ে যাবে মাইনাস 2x। ডেরিভেটিভ যদি আমরা করি এইভাবেই করি, ব্যাস। তাহলে কি বলা হচ্ছে, সর্বোচ্চ বা সর্বনিম্নের ক্ষেত্রে dy বাই dx কে 0 করতে হবে। এখানে y মানে হচ্ছে f, তাহলে df বাই dx 0 হবে। যদি df বাই dx কে আমরা 0 করি, সুতরাং df বাই dx যদি 0 করি, আমাদের df বাই dx এর মান কত এসেছিল, k বাই আর স্কোয়ার। তাহলে k বাই আর স্কোয়ার এখানে ছিল আমাদের ক্যাপিটাল কিউ মাইনাস 2x, ক্যাপিটাল কিউ মাইনাস 2x ইকুয়াল টু 0। এটা ওইদিকে চলে গেলে এমনি 0 হয়ে যাবে, কিউ মাইনাস 2x ইকুয়াল টু 0, তার মানে 2x ইকুয়াল টু কিউ, তার মানে x ইকুয়াল টু কিউ বাই 2। অর্থাৎ দুজনের মধ্যে আধান সমান ভাগে ভাগ করে দিতে হবে, কারণ এর মধ্যেও কিউ বাই 2 হবে, এর মধ্যেও কিউ বাই 2 হবে, তবেই এদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান কি হবে, সবথেকে বেশি। ক্লিয়ার? এটাই আমাদের প্রশ্নের উদ্দেশ্য ছিল। নিচে স্টার মার্ক দিয়ে যেটা লেখা আছে সেটা একটু বলে দিচ্ছি আমি, যে যদি দুটি আধান স্থির থাকে তবে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আধান যদি গতিশীল হয় তাহলে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, কুলম্বের সূত্র একমাত্র স্থির আধানের ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি দুটি আধান গতিশীল হয় তবে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, পরিষ্কার লেখা আছে। আচ্ছা যদি একটি স্থির অপরটি গতিশীল হয় তাহলে কিন্তু প্রযোজ্য হবে, এটা মনে রাখতে হবে যে দুটি স্থির আধান কুলম্বের সূত্র প্রযোজ্য হবে, কুলম্বের সূত্র প্রযোজ্য। আচ্ছা দুটি গতিশীল আধান, এদের মধ্যে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। আর একটি স্থির একটি গতিশীল, তাহলেও হবে। একটি স্থির ও অপরটি গতিশীল, কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। বোঝা গেল? এটা একটু মনে রাখতে হবে, অনেক সময় শর্ট কোশ্চেনে চলে আসে এই টাইপের প্রশ্নগুলো। আচ্ছা এরপর যেটা আমরা করব সেটা হলো উপরিপাতের নীতি। আমরা মহাকর্ষ বলের ক্ষেত্রেও পড়েছিলাম, যদি অনেকগুলো বস্তু থাকে তাদের মধ্যবর্তী মহাকর্ষ বল কি হবে, তাকে আমরা বলি উপরিপাতের নীতি। সবাই একটু মাঝে মাঝে পজ করে ভিডিওগুলো পিডিএফ এর সাথে কিন্তু অবশ্যই মিলিয়ে নিবি, ঠিক আছে? আর বুঝতে না পারলে অবশ্যই গ্রুপ করা আছে, গ্রুপের মধ্যে কিন্তু প্রত্যেকে কোয়েশ্চেন করবি, শেয়ার করবি, ঠিক আছে? আমরা তাহলে এখন করব উপরিপাতের নীতি। আচ্ছা উপরিপাতের নীতির মধ্যে এখানে বলা হচ্ছে যে যখন একাধিক বিন্দু আধান নিজেরা একে অপরের উপর ক্রিয়াশীল হয়, একাধিক মানে একের বেশি, আচ্ছা তখন প্রদত্ত কোনো আধানের উপর ক্রিয়াশীল মোট বল হবে অন্যান্য সমস্ত আধানগুলির দ্বারা পৃথক পৃথকভাবে প্রদত্ত বলগুলির ভেক্টর যোগের সমষ্টি। খুবই সোজা, যেহেতু ভেক্টর রূপ তোরা বুঝে গেছিস তাই এটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। ধর এবার একের বেশি আধান আছে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে, এটা হচ্ছে মূল বিন্দু, প্রত্যেকের সাথে যুক্ত করা থাকবে। এটা Q1, এটা ধরে নিচ্ছি Q2, এটা Q3, নিজের মতো তোরা ধরতে পারিস, কোনো অসুবিধা নেই। সব কিন্তু ভেক্টর, প্রত্যেকটা হলো অবস্থান ভেক্টর। এখানে R1, R2, R3। আচ্ছা এবার কোনো পার্টিকুলার একটা আধান, তার উপরে আমাদের বল নির্ণয় করতে বলা হচ্ছে। কোনো একটা পার্টিকুলার আধান ধরে নিচ্ছি Q1 আধানের উপরে, এই আধানের উপরে এরা কতটা বল প্রয়োগ করবে, এদের সংযোজক সরলরেখা লাগবে, এদের সংযোজক সরলরেখা লাগবে আমাদের। আচ্ছা তো Q1 আধানের উপরে 2 আর 3 দ্বারা প্রযুক্ত বল, তার মানে মোট বল F Q1 ইকুয়াল টু, বলে সবার ভেক্টর যোগের সমান হবে। তা যদি আকর্ষণ বিকর্ষণ যেটা সেটা প্রকৃতির উপর নির্ভর করবে, আমি সবার ক্ষেত্রে একই রকমের ধরে নিচ্ছি। তো
1 এর উপরে 3 একটা বল প্রয়োগ করবে, সেটাকে আমরা বলতে পারি এফ। আচ্ছা, আগে 1 এর উপরে 2 একটা বল প্রয়োগ করবে, আগে F12 লিখে দিচ্ছি, প্লাস 1 এর উপরে 3 ও বল প্রয়োগ করবে, F13। কারণ আমরা নির্ণয় করতে চাই 1 এর উপরে এই 2 আর 3 কত বল প্রয়োগ করবে। একে যদি আমরা লিখতে চাই আমরা এইভাবেও লিখতে পারি, এটা অলরেডি আমরা লিখে এসেছি। কে, আমি কোনো সিস্টেমে এখনো যাচ্ছে না, শুধু কে দিয়ে ধ্রুবক দিয়ে ধরলাম, Q1 Q2, যেহেতু 1 2 আছে তাহলে 1 আর 2, নিচে আমাদের একে ধরে নিচ্ছি, যেহেতু 1 2 আছে তাহলে R21 R21। আচ্ছা, যদি ভেক্টর দিয়ে লিখি তাহলে এখানে কিউব দিতে হবে, আর যদি একক ভেক্টর দিয়ে লিখি তাহলে এখানে স্কোয়ার দিতে হবে। মানে আমি এরকম ভাবেও লিখতে পারি R21 ক্যাপ, তাহলে এখানে কিন্তু স্কোয়ার দেব, প্লাস কে কিউ, আচ্ছা এটা 1 3 ছিল তাহলে Q1 ইন্টু Q3, নিচে R31 হয়ে যাবে, এটা 31 তার স্কোয়ার, এখানে R31 ক্যাপ। হয় এটা আমরা লিখতে পারি, অথবা এই জায়গাগুলো কিন্তু সবার কনফিউশন হয়, তো এখানে কনফিউশন থাকার কিচ্ছু নেই। আমি বারবার একটা কথা বলে দিচ্ছি, যদি ক্যাপ থাকে তাহলে নিচে স্কোয়ার হবে, যদি এখানে ভেক্টর থাকে তাহলে এখানে কিউ হবে। মানে কেউ চাইলে এইভাবেও লিখতে পারিস তোরা, যে কে Q1 Q2 আপন R21, এটা কিউব, এখানে R21 ভেক্টর, প্লাস কে Q1 Q3 আপন R31 এর কিউব হবে, এখানে R31 ভেক্টর। এই তার মানে প্রত্যেকটা বল দ্বারা এখানে যে বলটা প্রযুক্ত হবে তাদের সমষ্টি ভেক্টর যোগ হবে, ভেক্টর যোগ হবে। তার মানে কোথাও যদি কোণ নির্ণয় করতে হয় তাহলে সেখানে কোণ বার করার যে ভেক্টরের ফর্মুলা ছিল সেই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল? আচ্ছা, স্টার মার্ক দিয়ে কি লেখা আছে মনে রাখতে হবে, উপরিপাতের ফলে যে কোনো দুটি আধানের মধ্যবর্তী বলের মান পরিবর্তিত হয় না, কিন্তু কোনো একটি আধানের উপর প্রযুক্ত মোট বলের মান পরিবর্তিত হতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, সাপোজ তোমরা ধরে নে, খুব ইম্পর্টেন্ট এটা, ধর 3টে আধান আছে, তো এরকম 3টে আধান আছে, এটা Q1, এটা Q2, এটা Q3। আমি ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে আগে বোঝাচ্ছি। ধর F12 ইকুয়াল টু ছিল 50 নিউটন, আর F13 এটা ছিল 60 নিউটন। এটা মানে বুঝতে পারছিস নিশ্চয়ই, F12 মানে 1 আর 2 এর মধ্যে যেটা বিকর্ষণ হোক, বিকর্ষণই ধরে নিচ্ছি, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, ঠিক আছে, এটা প্লাস প্লাস প্লাস। তো 1 2 1 3, আর এটা হ্যাঁ 1 2 1 3, আর আমাদের 3 2 F32 এটা ছিল 40 নিউটন। তা তিনজনের মধ্যে কতটা বিকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছি, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এখান থেকে মান থেকে কি বলা হচ্ছে, যে এই যে F12 এর মাঝখানে বল কত হচ্ছে 50 নিউটন। তো ধর প্রথমে 1 আর 2 ছিল, পরে আমি 3 কে নিয়ে চলে এসেছি। তো বলা হচ্ছে যে এই 3 কে যখন নিয়ে এলাম তখন এই যে 1 2 এর মধ্যবর্তী বল কত ছিল 50 নিউটন। বলেছে এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা সবসময় একই থাকবে। যখন আমি Q3 কে এখানে নিয়ে এলাম, ধরে নিচ্ছি যে শুরুতে এই বলটাই ছিল, শুরুতে এই পরিমাণ বল ছিল 1 আর 2 এর মধ্যে। এবার আমি 3 কে নিয়ে এলাম, তো 3 কে আনার ফলে এক্সট্রা কি জেনারেট হলো আর কি চেঞ্জ হলো, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। যে 3 যখন এখানে নিয়ে এলাম, এই 1 2 এর মধ্যবর্তী যে 50 নিউটন বল এটা কোনোদিনই চেঞ্জ হবে না, এটা অলওয়েজ 50ই থাকবে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট একটা, কারণ এদের মধ্যে বল অলওয়েজ 50 নিউটন থাকবে। একে আনার জন্য এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, বরং এ যখন এলো তখন 3 আর 2 এর মধ্যে কত 40 নিউটন, 3 আর 2 এর মধ্যে এখানে 40 নিউটনই থাকবে, আর এখানে 60 নিউটনই থাকবে। মানে এই বলগুলো চেঞ্জ হবে না, কিন্তু যে কোনো একটা আধানের উপরে প্রযুক্ত মোট বলটা পরিবর্তন হবে। কি করে আমি দেখাচ্ছি। যখন 3 ছিল না তখন 1 2 এর মধ্যবর্তী বল কত ছিল 50 নিউটন, তাহলে Fq1 আগে ছিল 50 নিউটন, কারণ আগে কিন্তু 3 ছিল না, ফার্স্ট কেস। আর সেকেন্ড কেসে দেখ চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ড কেসে Fq1 এটা চেঞ্জ হবে। কেন? প্রথমে তো 50 নিউটন ছিল Q1 Q2 এর মধ্যে, এবার 3ও তো চলে এসছে না, 3ও তো এর মধ্যে বল প্রয়োগ করবে। আগে ছিল 2, এর উপরে বল প্রয়োগ করতো শুধুমাত্র 2, 50 নিউটন ছিল, প্লাস যখন 3 চলে এলো 3ও তো এর মধ্যে বিকর্ষণ বল প্রয়োগ কত 60 নিউটন, তাহলে এর সাথে অ্যাড হয়ে যাবে না 60, অবশ্যই ভেক্টর অনুযায়ী হবে, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে এবার কত হয়ে যাচ্ছে 110 নিউটন। তাহলে 3 নম্বর আধান যখন এখানে আমরা ইন্ট্রোডিউস করলাম, তার জন্য প্রত্যেকটা আধানের মধ্যবর্তী বল কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু কোনো একটি আধানের উপরে মোট বল কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেটা 50 নিউটন ছিল সেটা এখন হয়ে গেল 110 নিউটন।
এটাই বলা আছে ওই স্টার মার্ক। আচ্ছা, এরপর একটা চিত্র দেওয়া আছে, ডায়াগ্রাম বেসড কোশ্চেন। এটা কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ত্রিভুজের ছবি আঁকা আছে, সেটাকে আমরা এখান থেকে আঁকতে পারি। একটা ত্রিভুজকে আমরা নিচ্ছি, কি বলা আছে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে তিনটি ধনাত্মক আধান দেওয়া আছে, প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, আর প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য এ। তার মানে সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজ, তা আমরা বলতে পারি যে এদের প্রত্যেকের এই কোণের মান হবে 60°। এটাও 60°, এটাও 60°। তাহলে প্রত্যেকেরই মান 60°। এটা এ বিন্দু, ওকে নাম দিলাম এ, এটা বি, এটা সি। তাহলে এটা সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। বলেছে সি বিন্দুতে লব্ধি বল নির্ণয় করো যখন তিনটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে সি বিন্দুতে লব্ধি বলের মান বের করতে হবে। সবাই সি বিন্দু দেখতে পাচ্ছিস আশা করি। ঠিক আছে, আমি ধ্রুবক দিয়ে বোঝাচ্ছি এখানে, সবাই একটু খেয়াল কর। দেখ, যদি যদি সি বিন্দুতে বল প্রয়োগ করতে হয়, তাহলে বিকর্ষণ বল তো এই বিন্দু বিকর্ষণ বল প্রয়োগ করে, মানে এখান থেকে এইদিকে একটা বল প্রযুক্ত হবে, দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আবার বিও তো ধনাত্মক, তাহলে এইদিকে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। এদের লব্ধি আমাকে নির্ণয় করতে হবে। তোরা পিডিএফ এর ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস যে লব্ধি আমাদের সামান্তরিক সূত্র মনে আছে তোদের, ভেক্টরে পড়েছিলাম। দেখ, 11 এর কনসেপ্টগুলো কিন্তু সবসময় কাজে লাগবে। তা এইটা হবে আমাদের লব্ধি, এখান থেকে আমরা লব্ধি বার করে নিতে পারি। এইটা আমাদের লব্ধি হবে, এটা লব্ধি বল এফ ধরে নিচ্ছি। এই এফ এর মান আমাকে বার করতে হবে। এটা যদি 60° হয় তাহলে এটাও নিশ্চয়ই 60° হবে। এটা যদি 60 হয় তাহলে আমরা বলতে পারি এই কোণের মানও কত হবে, 60° হবে। তাই এই বলটাকে আমরা F1 F2 ধরে নিচ্ছি, একে আমরা ধরে নিচ্ছি, এটাকে F1। আচ্ছা, এই ওয়াইজ নামলে এটা FBC এর মানটা আমি এখানে লিখে দিচ্ছি কে কিউ ইন্টু কিউ, মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই এদের মধ্যবর্তী দূরত্ব এ বাই এ স্কোয়ার আর FBC, আর এটা হয়ে যাবে FAC। এর মানও আমরা এখান থেকে লিখতে পারি কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। দুজনের মান তো সমান, তাদের মধ্যবর্তী কোণ 60°। তো লব্ধি বলের মান আমরা ভেক্টরের ফর্মুলা তোদের আশা করি মনে আছে প্রত্যেকেরই, F ইকুয়াল টু √FAC স্কোয়ার। FAC আর FBC তে একই, তাহলে FAC স্কোয়ার প্লাস FBC স্কোয়ার প্লাস 2FAC FBC ইন্টু cos 60°, কারণ এদের মধ্যবর্তী কোণের মান কত, 60। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে উত্তর খুব তাড়াতাড়ি চলে আসবে। তা এদের মান যেহেতু সমান, প্রত্যেকের মানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। এদের 2 থাকলো, এখানে FAC আর BC গুণ করলে তো সেই একই হবে, তার মানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার হয়ে যাবে না এখানে, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার। ইন্টু cos 60 মানে হাফ, তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার, এখানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার 2 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে। আচ্ছা, এদেরও হোল স্কোয়ার হবে তাই না, FAC স্কোয়ার, তো এটারও হোল স্কোয়ার, এটারও হোল স্কোয়ার। হ্যাঁ, এবার যদি তিনজনকে যোগ করি তাহলে 3 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এই টোটালটার হোল স্কোয়ার হবে। তো এই টোটালটা হোল স্কোয়ার, যদি টোটালটা বাইরে চলে আসবে ইন্টু 3 হবে, তার মানে এটা হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার √3। বোঝা গেল? এইভাবে হয়তো অপশনের মধ্যে কিছু একটা থাকবে, তো তোরা একটু দেখে নিবি। এইভাবে সমস্যাগুলো থাকে। পরে দেখ, হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্কগুলো সবাই করবি, ট্রাই করবি।
পরে আবার একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এবারে ট্রায়াঙ্গেল দেওয়া আছে। আচ্ছা, আধানগুলোর মান দেওয়া আছে তিনটে, এটা প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, এটা মাইনাস কিউ। আর একইভাবে বাহুর দৈর্ঘ্য এ, অ্যাঙ্গেল 60°। আচ্ছা, প্রশ্নে বলা হচ্ছে মাইনাস কিউ আধানের উপর লব্ধি বল নির্ণয় করতে। আচ্ছা, এই মাইনাস কিউ আধানের উপর লব্ধি বল, যেহেতু এরা দুজনেই প্লাস, তাহলে এখানে নিশ্চয়ই আকর্ষণ বল হবে। আর তোরা তো দেখে বুঝতেই পারছিস এখানে আকর্ষণ বল যদি হয় তাহলে এই ডাইরেকশনে একটা হবে, এই ডাইরেকশনে একটা হবে, আর এই ডাইরেকশনে একটা হবে। বোঝা গেল? এটা হয়ে যাবে আমাদের এফ। আচ্ছা, যদি নাম দেওয়া নেই যদিও, যাই হোক, এদের লব্ধি মানে তাহলে এটা হবে, এইটা হবে আমাদের লব্ধি, এইদিকে আমাদের লব্ধি হবে, এটা এফ। যদি আমাদের এফ নির্ণয় করতে হয় কিভাবে নির্ণয় করব? সুতরাং আগে এই দুজনের মানটা আমরা বের করে নিতে পারি, এটাকে F1 বলে দিচ্ছি, এটা F2, F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু কি হবে, কে কিউ ওয়ান, কে কিউ স্কোয়ার, কিউ স্কোয়ারই হবে কিউ ইন্টু কিউ, নিচে হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এ স্কোয়ার। F1 আর F2 এর মানও তাই হবে, এর মানও তাই হবে সেম। সুতরাং সেই লব্ধির মান নির্ণয় করতে হবে, F ইকুয়াল টু রুট ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 60। ব্যাস এইভাবেই করতে হয় পুরোটাই। তা আমাদের যেটা আসবে ওই √3 দিয়ে আসছে, তাহলে √3 কে মাইনাস কিউ আধানের উপর বলা হচ্ছে, তাই না? 60, হ্যাঁ সেম আসছে না এখানে? সেম তো, F1 স্কোয়ার F2 স্কোয়ারের মান তো সেম, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ দুটোই আকর্ষণ বল। এখানে এই আকর্ষণ বল লব্ধি আমাদের ব্যবহার করতে হবে, যেটা একদম মাঝ বরাবর যাবে, সেটা এখান থেকে দেখলে আলটিমেটলি সেই √3 কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, এই মানটাই আসবে। ক্যালকুলেশন করে দেখবো এটা সবাই, প্রত্যেকে তোরা একটু দেখে নিবি। আচ্ছা, তারপরে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, দেখ। আচ্ছা, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে বি অপশন হবে। তারপরে হোমওয়ার্কও দেওয়া আছে, তারপরে একটা স্কোয়ার দেওয়া আছে এরকম, স্কোয়ারের এখানে প্লাস কিউ। সবাই আশা করি বুঝতে পারছিস, যে জায়গাগুলো অসুবিধা হবে আমাকে একটু গ্রুপে লিখে পাঠাবে, হ্যাঁ প্রত্যেকে। প্লাস কিউ, এটা মাইনাস কিউ। আর প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, এই দৈর্ঘ্যটা তাহলে হবে হচ্ছে √2 তাই না? কর্ণের দৈর্ঘ্য √2 আচ্ছা, প্রশ্ন বলা হচ্ছে মাইনাস কিউ আধানের উপর লব্ধি বল, মানে এই আধানের উপর লব্ধি বল বের করতে হবে। তা আমি জাস্ট শর্টকাটে একটু দেখিয়ে দিচ্ছি তোদের, তোরা নিজেরাই বার করবি, এটা আশা করি পারবি প্রত্যেকেই। প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, তাহলে এর আকর্ষণ বল হবে এই দিকে। আচ্ছা, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, তার মানে এর আকর্ষণ বল হবে এইদিকে। এই প্লাস একে আকর্ষণ করবে, তার মানে এর হবে এইদিকে। তাহলে একে আমি দিচ্ছি F1, এটা F2, এটা F3। আচ্ছা, আগে আমরা কি করবো? আগে আমরা F1 আর F2 এর লব্ধি বার করবো। তো F1 F2 এর লব্ধিকে আমরা বললাম F ড্যাশ, তাহলে F ড্যাশ সেটা হবে রুট ওভার অফ, দেখ এটা তো 90°, যেহেতু বর্গক্ষেত্র 90° হবে সবগুলোই, তাহলে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। আগে আমরা কিন্তু F1 F2 লব্ধি বার করছি, এটা F2 স্কোয়ারটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে F1 ও F2 এর লব্ধি, F1 আর F2 এর লব্ধি, এটা নির্ণয় করা হচ্ছে আগে। প্লাস 2 F1 F2 cos 90 হবে এখানে, আর আমরা জানি cos 90 মানে তো 0, তাহলে আলটিমেট এটা হয়ে যাবে রুট ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। আর F1 F2 এর মান কিন্তু সমান হবে, দেখ এখানে চেক করে, F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু কে কিউ স্কোয়ার
বাই এ স্কোয়ার, এটাই হবে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এখান থেকে দুটো যদি একই, তা আলটিমেট এদের আসবে আমাদের উত্তর √2 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি সেটাকে, তাহলে √2 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার আসবে, হ্যাঁ, যেহেতু 90 ডিগ্রি ওটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এটার সাথে এই F3 এর জয়েন করতে হবে। আচ্ছা, আমি এটাকে এফ ড্যাশ, তাহলে ছবিতে দেখ, ছবিতে যদি ভালো করে দেখিস তাহলে এফ ড্যাশটা এদিকেই হবে, এফ ড্যাশ, কারণ ভেক্টর ফর্ম যদি করিস তাহলে এই কর্ণটাই হচ্ছে, তাহলে এফ ড্যাশ ছবি থেকে বুঝতে পারছিস এফ ড্যাশ আর F3 কিন্তু একই দিকে। সুতরাং এফ ইকুয়াল টু এফ ড্যাশ প্লাস F3। আচ্ছা, F3 এর মানটা কত হবে তোরা বলতে পারবি? এটা F3 এখানে একটু লিখে দিচ্ছি আমি, F3 এর মানটা, F3 যাবে কে কিউ স্কোয়ার বাই, এটা হবে a√2, তাই না, √2 এ তার হোল স্কোয়ার, √2 এ এটার হোল স্কোয়ার, তার মানে কে কিউ স্কোয়ার বাই 2 ইন্টু 2 এ স্কোয়ার, 2 এ স্কোয়ার। ব্যাস, এবার দুজনের মান যোগ করে দে। একটা আমাদের আসছে √2 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে কিউ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার। তা এখান থেকে আমাদের কমন যদি যায়, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিন, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন চলে গেল, এটা √2 প্লাস হাফ দিয়ে এখান থেকে লসাগু করে নিবি। এটা হ্যাঁ, কে কিউ স্কোয়ার বাই, আচ্ছা 2 এ স্কোয়ার, তার মানে কিছুই না, তো একটা √2 দিয়ে 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে, তাই না? এটা লসাগু করে দিলে উত্তর চলে আসবে। এটা লসাগু করলে, এটা যদি লসাগু করিস তাহলে উত্তর চলে আসবে। এটা লসাগু কর, এটা লসাগু করলে আসবে নিচে 2, উপরে 2√2 প্লাস 1, তাহলে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার 2 এ স্কোয়ার, এটা হয়ে যাবে 2√2 প্লাস 1, এটা হবে হচ্ছে অপশান বি। ঠিক আছে, অপশন বি হবে। এইভাবে প্রত্যেকটা নিউমেরিক্যালস তোরা একটু করবি। এরপরে আরো হোমওয়ার্ক আছে, 1, 2, এই দুটো হোমওয়ার্ক তোরা একটু করবি, তারপরে আমরা তারপরে আরেকটা অঙ্ক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোই সব থেকে বেশি আসে এমসিকিউ এর ক্ষেত্রে। তো এগুলো সব কনসেপচুয়াল, কিন্তু এগুলো যত করবো আমরা তত কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি এটা নেক্সট ক্লাসে এর বাকি উদাহরণগুলো আলোচনা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ।